আজকে আমি তোমাকে যে ঘটনাটা বলতে চলেছি, এটা আমার সঙ্গে নিতান্তই ঘটে যাওয়া এক সত্য ঘটনা। সালটা 2020। তখন আমার প্যাশন ছিল বাইক রাইড করা। আমি ঠিক করি আমার একটা বিশেষ দিনে আমি, আমার স্ত্রী এবং আমার এক বন্ধু ৩ জনে মিলে ২ টো বাইকে করে আমরা দার্জিলিং যাব। সবকিছু ঠিকঠাক ছিল। তো আমরা সেই মতো আমরা ৬ই ডিসেম্বর ২০২০ ভোর ৩:৩০ নাগাদ কলকাতা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। খুব শীত, সাথে খুব কুয়াশা। আমরা সমস্ত কিছু ওয়েদারকে উপেক্ষা করে ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাচ্ছিলাম। আমাদের প্রথম দিন গন্তব্যস্থল ছিল শিলিগুড়ি। আমরা যেদিনকে শিলিগুড়ি পৌঁছাই সেদিনকে বাজে রাত্রি 12:30। সেই সময় চলছিল লকডাউন। তো যেহেতু লকডাউন, সেই জন্য আমাদের খাবার অসুবিধা থাকে। আমাদের ট্রিপটি থেকে যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে কিছু না একটা সমস্যা আমাদের ছিল। আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, হয়তো ওটা একটু রাস্তায় আমরা ট্রিপে বেরিয়ে কোনো রকম কোনো সমস্যা হতে পারে। সেই সমস্ত বাইক রাইড করতে গেলে ন্যাচারালি যেরকম যে প্রবলেম আসে, নানান রকমের বাইকের সমস্যা, কখনো রাস্তায় সমস্যা, কখনো খাওয়ার সমস্যা। তো সেই রকম সমস্ত বাধা বিপত্তি আমরা ভাবিনি। ঠিক আছে, আমরা বলে পরের দিন আমরা রাত্রিবেলা কোনো রকম একটা হোটেলের ব্যবস্থা করি, কারণ লকডাউনের সময় আমাদেরকে হোটেল দিতে চাইছিল না, যেহেতু এমনিও রাত্রি 12:30 বাজে। আমাদের এক চেনা বন্ধুর সুবাদে আমরা দুই বন্ধু এবং আমার স্ত্রী ২টি রুমের মধ্যে আমরা আলাদা আলাদা করে আমরা সেদিনকে নাইট স্টে করলাম। পরের দিন আমাদের গন্তব্য ছিল শিটং। বাট আমি প্ল্যানিং করেছিলাম যে আমরা শিটংটা যাব একটু অন্যভাবে প্ল্যানিং করব। কিরকম? আমরা যাব প্রথমে কার্শিয়াং প্রথমে এক্সপ্লোর করব, দেন আমরা কার্শিয়াং থেকে শিটং যাব। একটু ঘুরপথ, তবে একটু আমরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, তো ভাবলাম যে একটু ঘুরে যদি যাই তাতে অ্যাডভেঞ্চারও হবে, সাথে আমাদের আনন্দও হবে ট্রিপটা। তো আমাদের প্ল্যান সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, এবং আমরা শিলিগুড়ি থেকে আমাদের নেক্সট শিলং এবং কার্শিয়াং এক্সপ্লোরের জন্য আমরা বেরোই। তো তখন আমাদের বেরোতে প্রায় হোটেল থেকে 11:30 থেকে 12:15 বেজে গেছিল। আমাদের যে ট্রিপের যে প্ল্যানিংটা ছিল, প্ল্যানিংটা তোমাকে আমি একটু বলি। আমাদের প্ল্যানিং ছিল প্রথমে শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে হচ্ছে কার্শিয়াং, কার্শিয়াং থেকে হচ্ছে শিটং, শিটং থেকে হচ্ছে দার্জিলিং, এবং দার্জিলিংটা এক্সপ্লোর করে সাইট সিন করে আমরা আবার নিচে নামবো, সেটা হচ্ছে মিরিক হয়ে। তো আমাদের সমস্ত কিছু প্ল্যান মাফিকই চলছিল। তার মধ্যে রাস্তায় নানান রকমের কিছু বিপত্তির সমস্যা হয়েছিল। আমার বন্ধু কিছু বিপদের সম্মুখীন হয়েছিল, ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। একবার মোরগ্রামে হয়েছিল, আর একটা কিষানগঞ্জের সামনে হয়েছিল। তো আমরা সেই সব বাধা সমস্ত কিছু উপেক্ষা করেছি। ঠিক আছে, রাস্তায় রাইড করতে গেলে নানা রকম সমস্যা হতে পারে, যান্ত্রিক গোলযোগ হতে পারে, অথবা নানা রকম সমস্যা হয়। ঠিক আছে, আমরা ওটা ভাবিনি। কিন্তু আমার ধারণাটা ভাঙে, সেটা হচ্ছে শিটংয়ে গিয়ে, শিটংয়ে যাওয়ার পথে। আমরা যখন ট্রিপটা স্টার্ট করি শিলিগুড়ি থেকে, আমরা যখন কার্শিয়াং এর উদ্দেশ্যে যাব, তো তখন আমাদের ট্রিপটা স্টার্ট করার কথা ছিল 9:30-র সময়। কিন্তু আমার বন্ধুর বাইকে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের ট্রিপটা স্টার্ট করতে ঠিক 11:30 থেকে 12টা বেজে যায়। তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, আমরা প্রথমে কার্শিয়াং যাব, কার্শিয়াং কিছু এক্সপ্লোর করবো, কিছু খাওয়া দাওয়া করে আমরা শিটং স্টে করব। তো সেই সমস্ত কিছু প্রথমে আমরা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে পৌঁছে গেলাম কার্শিয়াং। কার্শিয়াং এ নানান জায়গায় এক্সপ্লোর করলাম। তো কার্শিয়াং থেকে যখন আমরা এক্সপ্লোর করি, তো তখন অলরেডি 3টে বেজে গেছে দুপুর। তো আমাদের এবার ভাবলাম যে আমাদের তো শিটং যেতে দেরি হয়ে যাবে, তো আমরা সময় নষ্ট না করে আমরা ঝটপট শিটং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো কার্শিয়াং থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে কার্শিয়াং থেকে শিটং এ যাওয়ার একটা রাস্তা আছে, যে রাস্তাটা হচ্ছে কমপ্লিটলি অফবিট, অ্যান্ড রাস্তাটা খুবই সুন্দর, কিছুটা ভয়ানক, কিছুটা অফরোডিং রাস্তা, খুব খারাপ, চারিদিকে ঘন জঙ্গল, মানুষজন নেই। তো ঘটনাটার সূত্রপাত হওয়া শুরু করলো ঠিক কার্শিয়াংয়ের মাঝ বরাবর। আমরা যখন কার্শিয়াং থেকে পাহাড় থেকে টুয়ার্ডস শিটংয়ের যে উদ্দেশ্যে যখন যাচ্ছি, তো কার্শিয়াং থেকে শিটংয়ের রাস্তাটা কিছুটা ঘুরে ঘুরে পাহাড় দিয়ে এসে নিচের দিকে নামছে, কারণ কার্শিয়াং ঠিক এরকম জায়গায় আর শিটং হচ্ছে ঠিক এরকম জায়গায়। তো তুলনামূলকভাবে শিটংয়ের থেকে কার্শিয়াং কিছুটা উঁচু। তো প্রথমে আমরা নিচ থেকে উপরে উঠেছিলাম কার্শিয়াংয়ের দিকে। তো কার্শিয়াং থেকে আবার ঘুরে ঘুরে আমরা টুয়ার্ডস শিটং থেকে নিচের দিকে নামছিলাম। আমরা জানি আমাদের ট্রিপটা একটু অন্যরকমভাবে একটু প্ল্যান করেছিলাম, একটু অফবিট, একটু অন্যরকম। তো আমরা যখন কার্শিয়াংটা যখন দুপুরবেলা ক্রস করি, তখন বাজে ঠিক 3টে থেকে 4টে, কার্শিয়াং বাজার ক্রস করে টুয়ার্ডস আমরা শিটংয়ের দিকে যাই। হঠাৎ করে আমার বন্ধু দেখলাম বাইকটা বারবার স্টার্ট অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে।
আমি ভাবলাম হয়তো ইঞ্জিন হিট হয়ে গেছে, হয়তো সেই কারণে হয়তো প্রবলেম হচ্ছে। কিছু জোরে দেখলাম যে আমারও বাইকটা না এরকম স্টার্টিং কিছু ইস্যু হচ্ছে। একই টাইমে দুজনের বাইক মানে কেমনভাবে বন্ধ হয়ে যাচ্ছে, ওর গাড়ি স্টার্ট হচ্ছে না, মাঝে মাঝে আমার গাড়ি স্টার্ট অফ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কেমন একটু অন্যরকম লাগলো, মনে খটকা লাগলো। আমি যদিও বা এইসবে বিশ্বাস করি, আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ভূত প্রেত এবং ঈশ্বর সবেতেই আমি বিশ্বাস করি। তো ঠিক আছে, আমি অতটা ভাবিনি, কারণ ট্রিপে বেরিয়ে এত কিছু মাথায় নেওয়া সম্ভব হয় না। কিন্তু তারপর ওই যে ঘটনার সূত্রপাত শুরু হলো, তারপর আমি তোমাকে বলছি, তারপর তুমি বুঝতে পারবে যে এটা কি ঘটেছিল এক্স্যাক্ট আমার সাথে। আমরা সমস্ত কিছু উপেক্ষা করে আমার বন্ধুকে বললাম যে ঠিক আছে তুমি চলো, তুমি ভয় পেও না, আমি আছি। ও একটু ভূতে বেশি বিশ্বাসী ছিল এবং ও একটু ভূতকে একটু বেশি ভয় পেত। তা আমরা আবার হাসাহাসি করলাম, কিন্তু পরিবেশটা বেশি একটু ছমছমে পরিবেশই ছিল। বিকেল 4টে বাজে, শীতের বেলা, সূর্যের আলো পড়তে শুরু করেছে। ঠিক মোবাইলে নেটওয়ার্কও সেখানে নেই, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, মানুষজন সেরকম একদমই নেই। চারিদিকে দেখতে পাচ্ছি, চারিদিকে ছিল একদম ঘন জঙ্গল, তার মাঝখান থেকে সরু রাস্তা, এবং রাস্তাটা ছিল কমপ্লিটলি অফ রোড ছিল, পাথুরে রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা। তো আমরা যে যতক্ষণ কার্শিয়াংটা ক্রস করলাম, আমরা দেখছি আমরা সেরকম কোনো মানুষের দেখা পাইনি। তো আমরা যখন ওই জায়গাটায়, যখন বাইকটা যখন বারবার প্রবলেম দিচ্ছে দুজনের, পরিবেশটা কেমন একটু অন্যরকম লেগেছিল। পাহাড়ি পরিবেশ হতে পারে, মায়াবী পরিবেশ, সেটাই আমরা ভেবেছিলাম প্রথমে, ন্যাচারালি যেটা হয়। কিন্তু তারপরে আবার আরো কিছুটা দূর আমরা ওই সমস্ত বাধা উপেক্ষা করে আবার আমরা টুয়ার্ড সিটংয়ের দিকে এগোতে শুরু করি। আমরা যখন সমস্ত ভয়, বাধা, বিপত্তি উপেক্ষা করলাম এই পরিবেশে, সমস্ত কিছু বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা টুয়ার্ড এগিয়ে গেলাম। তো আমরা বললাম চলো আমরা এগিয়ে যাওয়া যাক, এখানে আর সময় নষ্ট না করি, যখন মনটা ভালো লাগছে না তখন আমরা এগিয়ে যাই সামনের দিকে। এবং আমরা দুপুরবেলা কিছু খাইও নি, অলরেডি 4টে বেজে গেছে। বাইক রাইড করতে আমরা এতটাই আনন্দ মুহূর্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলাম, যেখানে আমাদের খাবারের কথা আমরা ভুলেই গেছি, পেটে খিদেটা আমাদের নেই। তো যেহেতু বেলা বাড়ছে, আমাদের খিদেটাও আস্তে আস্তে বাড়ছে। তো আমি বললাম ভাই তুমি সময় নষ্ট করো না, চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে। যখন বারবার একটা জিনিস নিয়ে প্রবলেম হচ্ছে, মনটা কেমন খটকা লাগছে, এরই মাঝে যখন আমাদের বাইকগুলো বারবার ঘন ঘন স্টপ হয়ে যাচ্ছে, আমি একবার, আমার একটু বাইকের প্রতি বা যন্ত্রপাতির প্রতি একটু নলেজ আছে। তো আমি ভাবলাম দেখি না একবার আমার বন্ধুর বাইকটা যে কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে, যদি আমি কিছু সলভ করতে পারি, এবং আমারও সেম হচ্ছে। তো আমার এই বন্ধুকে বললাম যে ঠিক আছে আমরা 1 মিনিট দাঁড়িয়ে যাই, হতে পারে ইঞ্জিনটা ওভারহিট হয়ে গেছে, পাহাড়ি রাস্তায় চলছে। তো সেক্ষেত্রে তো আমাদের গাড়ি কোনো ট্রাবল দেখা দিচ্ছে। তো যখন চারিদিকটা ছমছমে পরিবেশ, আমার ওয়াইফ একটু একটু এই বিষয়ে একটু ভয়ই পায়, পরিবেশ নানান রকম ভৌতিক ব্যাপার নিয়ে। ও বরাবরই একটু ভীতু, সাথে আমার যে বন্ধু ছিল সে আর এক ভীতু। তো যাই হোক, পরিবেশটা সত্যিই ছমছমে ছিল, চারিদিক ঘন জঙ্গল, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর পরিবেশটা ছিল একদম মায়াবী পরিবেশ। অল্প অল্প কুয়াশা, যেন এক মায়াবী পরিবেশ আকার নিয়েছে, এবং পর্যাপ্ত পরিমাণে আলো নেই, এমনি শীতের বেলা। এবার ওই যখন আমাদের বাইকগুলোকে আমি দেখছিলাম, দেখতে দেখতে দুজন হঠাৎ আমরা তিনজনেই একই সাথে এক বিকট আওয়াজ শুনতে পাই। আমরা ভাবলাম হয়তো পাহাড়ি কোনো জীবজন্তু হতে পারে, যেটা কোনো আহ তার কোনো ডাক বা তার কিছু হতে পারে। প্রথম ব্যাপারটাকে আমরা নেগলেক্ট করে, আমরা ব্যাপারটা নিয়ে আমরা ঠিক আছে যা হওয়ার হয়েছে, আমরা আর এখানে সময় নষ্ট করবো না, দিয়ে বলে আমরা আবার এগোতে শুরু করি সিটিংয়ের দিকে। কিছুটা দূর যাওয়ার পর ঠিক ওই জঙ্গলের ঝোপের মধ্যে অদ্ভুতভাবে গাছপালা কিছু ভাবে নড়তে শুরু করে। তো আমার ওয়াইফ বললো, প্রথমে বলে যে দেখো এখানে কি একটা আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে, কিন্তু আমরা বাইক নিয়ে কিন্তু আমরা এগিয়ে আসছি। আর তুমি বাইক চালাচ্ছি, আমরা এগিয়ে এসেছি, তুমি এইভাবে কি শুনতে পাচ্ছ? বলছে না, কিছু একটা তো আওয়াজ আসছে, কেমন ওই জায়গায় জঙ্গলগুলো কেমন ভাবে অদ্ভুত ভাবে গাছপালাগুলো নড়াচড়া করছে। দেখলাম সেরকম কোনো হাওয়াও বইছে না। এবার আশেপাশে কাউকে নেই, কাউকে ডাকতেও পারছি না, কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। ব্যাপারটা একটা আস্তে আস্তে দেখলাম যে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হচ্ছে, এবং আমার যে বন্ধু ছিল সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিল। তা আমি বললাম যে ঠিক আছে তুমি ভয় পেও না, তুমি আগে চলো, আমি তোমার পিছনে আসি, বলে ওকে আমরা বাইকটা নিয়ে ওকে আগে যেতে বলি, এবং আমরা দুজন পিছু পিছু আসছি। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করে এক বিকট আওয়াজ শুনতে পাই, এবং সেই আওয়াজটা ছিল খুব ভয়ানক। এতটাই বিকট চিল্লানোর একটা আওয়াজ শুনতে পাই। যাওয়ার পর হঠাৎ করে আমার বন্ধুর বাইক পুরো কমপ্লিটলি স্টার্ট অফ হয়ে যায়, এবং
আমার বাইকের দুটো মানে চাকার ব্রেক একসাথে ফেল হয়েছে। আর সেই জায়গাটা ছিল ঠিক পাহাড় থেকে ঢাল থেকে এরকমভাবে নামছি সেই মুমেন্টে। আমি তো লিটারেলি জাস্ট মানে ক্ষণিকের জন্য আমি যে শকড হয়ে গেছি যে আমার বাইকের ব্রেক ফেল হয়ে গেছে। তো কোনো রকম আমি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি গাড়িটার ইঞ্জিন ব্রেক করিয়ে গাড়িটাকে আমি একটা জায়গায় সাইড করে দাঁড়াই। তো এমন হতে পারে পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে গেলে অনেক সময় বারবার ব্রেকিং করলে ব্রেক হিট হয়ে গিয়ে গাড়ি ব্রেক ফেল হয়ে যায়, এটা ন্যাচারাল। কিন্তু আমি ভাবলাম যে আমার না ব্রেক ফেল হয়েছে, কিন্তু আমার যে বন্ধুটার বাইক ছিল একই সঙ্গে তার স্টার্ট অফ হলো কী করে? তো যখন আমরা দুই বন্ধু এবং আমার ওয়াইফ মিলে যখন বাইকগুলোকে নিয়ে সাইডে দাঁড়িয়ে আছি, ঠিক ওই একই জায়গায় যেখানে আমাদের এই প্রবলেমগুলো হলো, একই জায়গায় দেখলাম এক দম্পতি পাহাড়ি করে লোকাল, দেখলাম যে তারা লোকাল ছিলেন, ওই জায়গায় স্কুটি নিয়ে মানে খুব জোর পড়ে গেল একই জায়গায়, মানে অদ্ভুতভাবে পড়ে গেল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দাঁড়িয়ে আছি, দাঁড়ানোর পরও আমার না কেমন যেন পরিবেশটা কেমন ছমছমে লাগলো। এবং ওখানকার যারা বাইক নিয়ে পড়ে গেছিলেন তারা হঠাৎ করে এসে বলল যে দাদা আপ ইধার মত খড়া রহিয়ে, আপ থোড়া ইধার সে চলে যাইয়ে। তো আমি ওখানে আমাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে বাইক মেকানিক কোথায় পাবো, আমার তো গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, আমার বন্ধুর বাইক স্টার্ট নিচ্ছে না। বললো দাদা এখানে কোনো মেকানিক পাওয়া যাবে না, কারণ যদি এখান থেকে মেকানিক নিতে হয় এখনও সিটং ফেজ 3 18 কিলোমিটার দূরে, আর কার্শিয়াং এখান থেকে আরও 50 কিলোমিটার ওপরে। তো বাইক নিয়ে এই উপরে পাহাড়ের উপরের দিকে চড়া সম্ভব নয়। সাথে আমাদের রাইডিং গিয়ার, আমাদের রাইডিং জ্যাকেট এবং আরও সব লাগেজ রয়েছে, কোনোভাবে ক্যারি করা পসিবল নয়। আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, পরিবেশটাও কেমন ছমছমে তৈরি হচ্ছে। তো আমরা সময় নষ্ট না করে আমি একবার বাইকটাকে গেলাম দেখি তো একবার খুলে, কারণ আমি যখন বাইক রাইডে যাই তো আমি সমস্ত যন্ত্রপাতি মোটামুটি বেসিক যে টুলসগুলো লাগে আমি সেগুলোকে ক্যারি করি। তো আমি এবার চেষ্টা করে দেখলাম, বাইকটা খুললাম, বাইকের চাকা দেখলাম, ডিস্ক প্যাডে হাত দিয়ে না, ডিস্ক প্লেটে তো সেরকম পরিমাণে হিট নেই, দুটো ডিস্কই সেম। আমার বন্ধুর বাইক তখনও স্টার্ট নিচ্ছে না। আমি ভাবলাম হয়তো ব্যাটারি, তার হয়তো বাইকের ব্যাটারি প্রবলেম হয়েছে বা আদার্স কিছু প্রবলেম হয়েছে বলে সমস্ত কিছু চেক করলাম, সেটা তো হচ্ছে না। সেই সময় একদম নিরুপায় হয়ে যায়, কারণ আমি পুরো হেল্পলেস, কেউ নেই, ঠান্ডাও বাড়ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে এক ভৌতিক পরিবেশের আকার ধারণ করেছিল। তখন আমি কথা ভাবিনি, কিন্তু আমার যেমন মনে হয়েছিল এবং আমার ওয়াইফ যেটা বারবার ফিল করছিল যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা আমাদের সেই জায়গা থেকে যখন বাইকটা স্টার্ট হওয়া ইস্যু শুরু হলো, তখন থেকে আমাদের কিছু একটা পিছু নিয়েছে, কেউ যেন আমাদেরকে ফলো করছে, কেউ যেন আমাদের পিছু পিছু আসছে। যখন আমি বাইকগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি যখন সমস্ত যন্ত্রপাতি খুলে দিয়ে যন্ত্রপাতি নিয়ে খুললাম, বাইকগুলোকে দেখলাম, না বাইকে তো কোনো সমস্যা নেই, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো। তারপরেও আমরা অনেকক্ষণ পর দেখলাম যে ঠিক আছে বাইকটা একটু ঠান্ডা হয়ে গেলে বাইক আবার ঠিক হয়ে যেতে পারে। তো সেটাতে গিয়েও দেখছি যে না, তাতেও কিছু হচ্ছে না। এইবার যেন আমার মনে কেমন একটা খটকা লাগলো। আমি মা কালীকে পুজো করি, আমার বাড়িতে মা কালী রয়েছে। তো সেখানে আমি কি হই, আমি বাধ্য হয়ে আমি মায়ের শরণাপন্ন হই। তো আমার তার আগে, আর হ্যাঁ, মায়ের শরণাপন্ন হয়ে আমি একটা কথা বলতে চাই। আমি দেখলাম, আমার মনে হলো যে আমার মনে হলো না কেউ যেন একটা কিছু একটা মানে আমাদের পাশে পাশে ঘোরাঘুরি করছে, মানে একটা কিছু একটা স্ট্রং এনার্জি, কোনো অদ্ভুত একটা ভাইবস যেটা আমি ফিল করছি। এবং আমি এইসব জিনিস আমি একটু ফিল করতে পারি, যদি কিছু থাকে বা কিছু হয়। আমি জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না, বাট আমি বিশ্বাস করি এবং আমি সেটা ফিল করতে পারি। অনেক সময় তো আমি দেখতেও পেয়ে যাই চোখে। তো আমি মা কালীর শরণাপন্ন হলাম। মা কালী, মাকে স্মরণ করার পর আমার মনে হলো কেউ যেন আমাকে বললো যে ব্যাগে কিছু খাবার আছে, খাবারটা যেন রাস্তার ধারে দিয়ে দিতে। তো আমি কি করলাম, আমার ব্যাগে কিছু ড্রাই ফ্রুট মানে কিছু ছিল, কিছু চিড়ে, কিছু চিপস আর সামথিং এরকম বিস্কুট, আরো কিছু আইটেম ছিল। তো আমি কি করলাম, ব্যাগ থেকে সমস্ত আইটেম নিয়ে আমি এক পাহাড়ের ধারে একটা পাতার উপর খেতে দিলাম। যে আমি বললাম তোমরা কেউ যদি আমার পিছু থাকো, তুমি আমার পিছু ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমরা এখান থেকে যাচ্ছি। অদ্ভুতভাবে খেতে দেওয়ার ঠিক 10 সেকেন্ড পরে আমি যখন মানে আমার বন্ধুর বাইকটাকে বলে আবার স্টার্ট করে দেখো তো, দেখলাম ওর বাইকটা এক কিকই স্টার্ট হয়ে গেল, মানে একবারই সেলফ মেরেছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবং আর আমার যে বাইক ছিল, আমি যখন কি মনে হলো আমি দেখলাম ব্রেকে পা দিয়ে দেখছি গাড়ি আবার ব্রেক ধরা শুরু করেছে, সামনে হ্যান্ড ব্রেক, সেটাও ব্রেক ধরা শুরু করেছে। তো আমরা সেই থেকে শিটংয়ে যখন পৌঁছালাম তখন আমাদের 7টা থেকে 7:30 বেজে গেছিল। কনকনে ঠান্ডা, পেটে খিদে, ভয়ের সাথে একটা ছিল।
তো শিটংয়ে যেদিনকে আমরা পৌঁছি, শিটংয়ে তারপর থেকে আমার বাইকে কোনো সমস্যা হয়নি, না ওরও কোনো সমস্যা হয়েছে। সেদিনকে আমরা রাত্রিরে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, পরের দিন আমরা শিটং সাইট সিইং কিছু এক্সপ্লোর করি। তার আমাদের গন্তব্য ছিল ওখান থেকে আমরা যাবো শিটং থেকে দার্জিলিং, দার্জিলিং স্টে করবো। তো আমরা সেই দিন মানে যেদিনকে আমরা পৌঁছলাম তার পরের দিন খাওয়া দাওয়া করে আমরা নেক্সট ডে মানে সেদিনকে রেস্ট করে আমরা পরের দিন গেলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। এই অবধি ঠিক ছিল। আসল ভয়ঙ্কর ঘটনাটা ঘটতে শুরু করলো দার্জিলিং এ যাওয়ার পর, যেটা ছিল আমার একদম ধারণার বাইরে। যে ট্রিপটা নিয়ে আমি বেরিয়েছিলাম, বড় বড় আশা নিয়ে বেরিয়েছিলাম, আনন্দ করব, ঘুরবো, স্পেশাল ডে এনজয় করব। বাট ট্রিপের প্রথম দিন থেকেই কিছু না কিছু একটা সমস্যা আমাদের পিছু লেগেছিল। দার্জিলিং পৌঁছলাম, সেদিনকে যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা আমার ধারণার বাইরে। কিন্তু আমরা যখন সমস্ত এক্সপ্লোরিং কমপ্লিট করার পর আমরা যখন টুয়ার্ড দার্জিলিং এর দিকে যাই, সবকিছু ঠিকঠাক ছিল। সেখানেও আমাদের সেইখানেও আমাদের কিছু সমস্যা হয়েছে। হোটেল পাওয়ার সমস্যা হচ্ছে, একবার নিচে একবার উপর, একবার নিচে একবার উপর। আমরা মনে হয় চেনা রাস্তায় এরকম করে বারবার করে ঘুরে একই জায়গায় বারবার করে আসছি। তো এই করতে করতে আমাদের দার্জিলিং প্রায়, আমরা যখন দার্জিলিং এ পৌঁছেছি আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে 4টে সাড়ে 4টে বেজে গেছিল। সেদিনও আমাদের ঠিকঠাক খাওয়া দাওয়া নেই। ঠিক আছে, আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দার্জিলিং ম্যাল সাইট সিইং করে আমরা ঘুরলাম। ঘুরে যখন সন্ধ্যাবেলা এলাম, আমার বন্ধু একটু একটু ভীতু ছিল, আমি প্রথমেই বলেছিলাম। ও একা শুতে ভয় পেত। তো আমি বলেছিলাম যে আমরা যে নতুন হোটেলটা নিয়েছি দার্জিলিং এ, যে মেল রোড আছে, মেল থেকে কিছুটা উপরে মানে দুধাপ উপরে আমরা হোটেলটা নিয়েছিলাম, যাতে কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাই। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আমরা হোটেল নিয়েছিলাম। আর আমাদের পরের দিন গন্তব্য ছিল যে আমরা ওখান থেকে টাইগার হিল যাবো, মানে সানরাইজ দেখতে। তো যাই হোক, আমরা সেই বুঝে সমস্ত প্ল্যান মাফিক করে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তো আমি একটু বরাবরই লেট করে শুই। তো শীত, কনকনে ঠান্ডা, অলরেডি 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে। শীতের রাত, সাথে ডিসেম্বরের ঠান্ডা, আর দার্জিলিং এ সেই সময় বৃষ্টিও হচ্ছিল। আমরা সমস্ত কিছু প্ল্যান মাফিক দার্জিলিং সারাদিন ঘোরাঘুরির পর রাত্রিরে সবাই আমরা তিনজনেই ক্লান্ত ছিলাম। আমার বন্ধু একটু ভয় পাচ্ছিল একা থাকতে, যে আমি একা থাকবো, একা ঘুমাবো কি করে। ওকে বোঝালাম, বোঝাতে বললো ঠিক আছে আমি আজকে একা রাতটা একা শুয়ে পড়ছি। তো আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, মোটামুটি 9:30 থেকে 10টা বাজে। তো আমিও খুব ক্লান্ত, সারাদিন বাইক চালিয়েছি, আমরা নানান ঘটনা ঘটেছে এবং আমরা সেদিনকে ঘুরেছি এত, তিনজনেই ক্লান্ত ছিলাম। তো আমরা শোয়া মাত্র আমরা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি সবাই। ঘটনাটা যখন ঘটে তখন ঠিক 12:30। আমার বন্ধু যখন আমাকে ফোন করে, সে ঘন ঘন ফোন করে যাচ্ছে, রাত্রি 12:30 বাজে। কি হয়েছে? ওই দাদা আমার কেমন আর অদ্ভুত, রুমটা কেমন ভয় লাগছে। ভাই, ভয় বলে কিছু নেই, তোমার মনের ভুল, তুমি একা থাকো বলে এরকম, তুমি একা থাকো না তাই তুমি একা রয়েছো, তোমাদের ভয় লাগছে, তুমি তো ভয় পেও না, কিচ্ছু হয়নি বলে আমি ফোন কেটে আমি আবার ঘুমিয়ে পড়ি। ওকে বললাম ঠিক আছে তুমি চিন্তা করো, আমার ফোন খোলা আছে, যদি অসুবিধা আমাকে ডেকো। ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটে আরো ঠিক এর থেকে আধ ঘন্টা থেকে 40 মিনিট পর, তখন ঘড়ির কাঁটায় প্রায় 1টা 10 কি 1টা 15, হঠাৎ আমার বন্ধুর ফোন, আবার ফোন। এবার না বুকটা কেমন ধড়াস করে উঠলো। আবার ফোন, কি ব্যাপার? আমি একটু রেগেই গেছিলাম যে বারবার এত করে ফোন করছে, এতই যদি ভয় তাহলে ট্রিপে বেরিয়েছে কেন? আমি তোকে বলেইছিলাম যে রুমে একা থাকতে হবে ওকে। বারবার যখন ফোন করছে আমি ফোনটা ধরলাম, এইবারে ফোনে দিলাম আমার বন্ধুর, অদ্ভুত ভাবে চিৎকার করছে, এক বিশাল আর্তনাদ, দাদা তুমি আমাকে বাঁচাও, দাদা তুমি আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমার বুকের উপর কেউ চেপে বসে আছে, দাদা তুমি আমাকে বাঁচাও। বলে ভাই তুমি কি বলছো? তুমি ড্রিঙ্ক করেছো? তুমি কি বলছো? দাদা তুমি এসো শিগগিরই, আমি এখান থেকে নড়তে পারছি না দাদা, আমার কিছু বুকের উপর বসে আছে। এদিকে এই কথা শোনা মাত্র পাশে আমার ওয়াইফ, সে ভয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে তুমি ছেড়ে যাবে না। মানে সেও ভয় পায়, আমি ঠিক আছে কিছু হবে না, সঙ্গে সঙ্গে রুমে ছুটে যাই। গিয়ে যখন দেখলাম আমার ওই বন্ধু চিৎকার করে দরজাটা খুলে ছুটে এসেছি, দাদা ঘরের রুমে কেউ আছে, দাদা রুমে কেউ আছে। আমি কি বলছো ভাই, রুমে কে আছে চলো দেখি। আমি যখন ঢুকেছি, রুমের টেম্পারেচারটা ছিল অদ্ভুত এক টেম্পারেচার, যেখানে নর্মাল টেম্পারেচার আমরা ঠান্ডায় দাঁড়াতে পারছি না, এতটাই ঠান্ডা। ও রুমটা অদ্ভুত ভাবে দেখলাম অদ্ভুত এক গরম। আমার প্রথমে ঢুকতেই আমি একটু ভেবেছিলাম যে না, ব্যাপারটা আমার ঠিক লাগছে না। যখন ও দরজা খুলে চিৎকার করে আমার দিকে ছুটে আসলো, আমি সত্যিই দেখলাম আমার খাটের পাশে কোনো একটা কালো ছায়া ঠিক এরকম ভাবে মুহূর্তের মধ্যে যেন সরে গেল।
আমি বলছি আমি জানি না দেখতে পাবে কিনা, আমার এখনো গা কাটা দিচ্ছে। অদ্ভুত একটা কালো ছায়া, মানে মুহূর্তের মধ্যে এরকম ভাবে চলে গেল। সে তো আর কোনো রকম রুমে থাকবে না। তো আমি খুব জোরে চিৎকার করি, আমি আমার মাকে স্মরণ করি, করতে দেখলাম ব্যাপারটা ক্ষণিকের জন্য রুম টেম্পারেচার আস্তে আস্তে আবার ঠান্ডায় পরিণত হলো। আমি শুধু তখন বুঝলাম না, না কিছু তো আমাদের সঙ্গে হচ্ছে, বা কিছু তো আমাদের সঙ্গে কিছু একটা ঘটনা ঘটছে। তো আমি আর ওকে রুমে থাকতে দিলাম না। ও বলছে আমি তোমাদের সাথে শোবো। এদিকে আমার মিসেস রুমের মধ্যে রয়েছে। ও বলছে দাদা আমি তোমার সঙ্গে, আমি তোমার রুমেই কাটাবো। বললাম ঠিক আছে। আমার মিসেসকে লক করে আমি ওকে কিচ্ছু জানাইনি, কারণ আমি জানলাম তাহলে ও প্যানিক করবে। আমি আর আমার ওই বন্ধু দুজনেই ঠান্ডা কনকনে শীতের রাতে দুজনে ব্যালকনিতে ভোর 6টা অবধি আমরা কাটাই। আমরা দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম। আর সেই দিন ছিল প্রচুর কুয়াশা, এতই কুয়াশা যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো আমাদের পরের দিন গন্তব্য ছিল টাইগার হিলে যাওয়ার, তো সুতরাং আর কোনো যাওয়ার প্রশ্নই নেই। তো আমরা ভোরের আলো ফোটার পর্যন্ত অপেক্ষা করছিলাম। যখন ভোরের আলো ফুটলো আমরা আবার ঘুমাতে চলে যাই, কারণ আমাদের সেদিনকে আর আমরা এতটাই ক্লান্ত ছিলাম, আমরা তিনজনেই না ঘুমিয়ে জেগে রয়েছি। তো আমাদের টাইগার হিল আর যাওয়া হলো না। হ্যাঁ, টাইগার হিল না যাওয়ার আরেকটা বড় কারণ হলো এত পরিমাণে বৃষ্টি এবং এত ঘন কুয়াশা, আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না, এতটাই ফগ ছিল। তো আমরা রিস্ক নিইনি। আমরা বললাম যখন বারবার এরকম ইনসিডেন্ট ঘটছে আমাদের যাওয়াটা ঠিক হবে না। তো আমরা আবার রুমে চলে যাই, গিয়ে ঘুমাই। পরের দিনের জন্য আমরা কি করি, আমরা যে প্ল্যান ছিল সমস্ত প্ল্যান ক্যান্সেল করে আমরা বাড়ির পথে রওনা দিই। এইবার আমি এখানে ছোট্ট একটা কথা বলি। আমরা যখন ট্রিপটা শুরু করতে যাই তখন আমার ওই বন্ধু আমাকে নানান রকমের গল্প হয়েছিল তিনজনের মধ্যে। ও আমাকে বলেছিল যে আমার বাবা কিছুদিন আগেই মারা যায়, কিন্তু বাবা মারা যাওয়ার পর না আমি একা শুতে পারি না, আমি একা শুলে আমার মনে হয় যেন বাবা আমার আশেপাশে ঘুরছে। হ্যাঁ, আমার ওই বন্ধুটার আমি নাম বলতে চাই না, আমি নামটা গোপনই রাখলাম। কিন্তু সেই যখন আমাকে বারবার করে বলেছিল যে দাদা আমি না একা শুতে পারি না, আমি এখন আমার মায়ের সাথে শুই বাবা চলে যাওয়ার পর থেকে। তার বাবা কিছুদিন আগে গত হয়েছিল। ওর নাকি একা শুলে ওর বাবা নাকি আশেপাশে ঘুরে বেড়ায়, যেটা ও খুব ভয় পায়। আমি বিশ্বাস করিনি, তবে হয়তো সত্যি হয়তো ছিল, বা হয়তো অন্য কিছু ছিল, অন্য কিছু ঘটনা ছিল। ও আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। যখন আমরা যেখানে আমার বাইকটা ফেল হয়ে যায়, বাইকের ব্রেকটা ফেল হয়ে যায়, ঠিক সেই সময় ওখান থেকে যখন আমি টুয়ার্ড সিটংয়ের দিকে আসছিলাম, ওখানেও মাঝ রাস্তায় কিছুটা দূরে এক 4 হুইলার ম্যাজিক ভ্যান সম্ভবত খারাপ হয়ে গেছিলো। তো ওরা ধাক্কা দেওয়ার জন্য কিছু লোকালরা আমাদেরকে ডাকে, দাঁড়াতে বলে। আমরা দাঁড়াই, সেই গাড়িটাকে ধাক্কা দিয়ে স্টার্টও করি। তো তারা আমাদের সম্পর্কে তখন জানতে চাই যে আমরা এই সময় এই রাস্তা দিয়ে কোথা থেকে আসছি। তাদেরকে সমস্ত ডিটেলসটা বলি যে আমরা এই টাইমে আমরা এখান থেকে বেরিয়েছিলাম, আমরা কার্শিয়াং হয়ে আমরা এই রাস্তা দিয়ে এসেছি। তারা তো অদ্ভুতভাবে আমাকে জিজ্ঞেস করলো তুমি জানো এই রাস্তা সম্পর্কে? বললাম না, এই রাস্তা সম্পর্কে তো আমার ধারণা জানা নেই, আমি তো গুগল ম্যাপ নিয়ে এসেছি, গুগল ম্যাপ দেখে। কেন কোনো সমস্যা আছে? বলছে হ্যাঁ সমস্যা তো আছেই, আমরা বিকেল 4টের পর থেকে আমরা এই রাস্তায় চলাফেরা করি না, কারণ এই রাস্তাটায় অনেক রকমের অনেক ঘটনা ঘটে থাকে, যেটা হয়তো তোমরা কলকাতার ছেলে তোমরা নাও বিশ্বাস করতে পারো, বাট আমরা পাহাড়ি, আমরা ভীষণ পরিমাণে বিশ্বাস করি। আমি বললাম হ্যাঁ আমাদের সঙ্গে এরকম বারবার বাইক স্টার্ট ইস্যু হচ্ছিল, আমার বাইকের ব্রেক ফেল হয়েছে। বলছে হ্যাঁ আমাদেরও গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে। তো তোমরা এখানে সময় নষ্ট করবে না, কেউ ডাকলেও তোমরা দাঁড়াবে না, তোমরা যত শীঘ্রই সম্ভব তোমরা গন্তব্যে পৌঁছে যাও। তো সেটা শুনে আমরা একটু চমকেই গেছিলাম এবং একটু আমরা ভিতর থেকে একটু ভয়ও পেয়েছিলাম। তো আমরা সেখান থেকে সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি ওই শিটংয়ের হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিই। আর আমরা এখানে হোটেল বুক করেছিলাম, প্রথমে আমাদের হোটেল বুক করেছিল শিটং ফেস 1-এ, বাট আমাদের এতটাই ভয়, পেটে খিদে সমস্ত কিছু, আমরা হোটেল শিটং ফেস 3-তে আমরা থাকতে বাধ্য হই। সে ঘটনাটা আমি এখানেই শেষ করলাম। তো এইটুকুই আজকের এই ঘটনাটা আমার বলার ছিল, এবং এটা সত্যি আমার সঙ্গে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা, যার উত্তর আমি আজও খুঁজে পাইনি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি তোমাদের কিছু বলা থাকে তুমি কমেন্ট করো। তোমরা যদি ভূতেও বিশ্বাস করো, তোমরা যদি ভূতে নাও বিশ্বাস করো, তো তোমরা সেটা কমেন্টে জানাও।